এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বই হতে ব্রাঞ্চ অ্যাকাউন্টস অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা এই ভিডিওটিতে যে অঙ্কটি সমাধান করেছি সেটা হচ্ছে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের। আমরা এই অঙ্কটিতে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের লেজার অ্যাকাউন্টসগুলো করেছি। অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন বলে মনে হতে পারে, আসলে এই অধ্যায়টি কঠিন নয়। এই অধ্যায়টি আমাদের চতুর্থ বর্ষে একেবারে নতুন। আমরা আগে বিবিএতে প্রথম দ্বিতীয় বা তৃতীয় বর্ষে বা এর আগে কখনো এই ধরনের ব্রাঞ্চ অ্যাকাউন্টসের অঙ্কগুলো করি নাই। সেই জন্য চতুর্থ বর্ষে এসে আমরা শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাকাউন্টসের অঙ্কগুলো করতেছি। প্রথম হওয়ার কারণে একটু কঠিন লাগতেছে। তো আমাদের যাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টসের স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের জাবেদায় কোনো সমস্যা রয়েছে, আমাদের এই অধ্যায়ের ভিডিও পার্ট 3-তে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের জাবেদাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং ভিডিও পার্ট 4-এ স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের জাবেদা ও খতিয়ান একসাথে করা হয়েছে। আমাদের পরীক্ষায় শুধুমাত্র খতিয়ানগুলোই বেশি আসে, তাই আমরা এই অঙ্কে শুধুমাত্র খতিয়ান করেছি, কোনো ধরনের জাবেদা করি নাই। সরাসরি আমরা খতিয়ান প্রস্তুত করতে শিখব। প্রশ্নটা পড়তেছি, সুমি লিমিটেড হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট খুলনা। সুমি লিমিটেডের খুলনায় একটি শাখা রয়েছে। গুডস আর সেন্ট টু ব্রাঞ্চ বাই এডিং 25% টু কস্ট প্রাইস। ক্রয় মূল্যের সাথে আরও 25% অতিরিক্ত যোগ করে পণ্য প্রেরণ করা হয়। প্রিপেয়ারিং নেসেসারি অ্যাকাউন্টস ফর 2019 ইন দি বুকস অফ হেড অফিস আন্ডার ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল সিস্টেম, যেটাকে বলা হয় স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল সিস্টেম বা স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমে প্রধান অফিসে প্রয়োজনীয় হিসাবসমূহ দেখাও, প্রয়োজনীয় খতিয়ানসমূহ আমাদের এখানে প্রস্তুত করতে হবে। সুমি লিমিটেডের হেড অফিসেই আমাদের প্রয়োজনীয় খতিয়ানগুলো প্রস্তুত করতে হবে। এরপর আরও যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো দেখে নিব। ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাট ইনভয়েস প্রাইস, তারিখ হচ্ছে 1/1/2019, তাহলে টাকা হচ্ছে 45,000। শাখার প্রারম্ভিক মজুদ 45,000 টাকা। ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল 1/1/2019 60,000। শাখার দেনাদার 60,000 টাকা। ব্রাঞ্চ ক্যাশ 1/1/2090, শাখার নগদ 3,500। গত ভিডিও পার্ট 4-এ যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কটিতে পেটি ক্যাশ ছিল, আজকে রয়েছে ব্রাঞ্চ ক্যাশ। পেটি ক্যাশটা হচ্ছে খুচরা নগদ। এরপর রয়েছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, টাকা হচ্ছে 2,60,000, 2,60,000 টাকা পণ্য প্রেরণ করা হয়েছে। এরপরে সেলস রয়েছে। সেলসটা দুইভাবে রয়েছে, ক্যাশ সেলস রয়েছে এবং ক্রেডিট সেলসও রয়েছে। ক্যাশ হচ্ছে 90,000, 90,000 টাকা। ক্রেডিট সেলস হচ্ছে 1,80,000, 1,80,000 টাকা। রিটার্ন ফ্রম ব্রাঞ্চ, শাখা হতে পণ্য ফেরত 10,000, 10,000 টাকা। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, শাখায় পণ্য পাঠানো হয়েছিল 2,60,000, সেখান থেকে 10,000 টাকার পণ্য ফেরত এসেছে। এরপর আছে ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ 2,80,500, শাখা নগদ টাকা পাঠিয়েছে 2,80,500, অর্থাৎ শাখা অফিসটাই হেড অফিসে নগদ 2,80,500 টাকা পাঠিয়েছে। এরপর আছে রিটার্নস ফ্রম কাস্টমার 5,000, গ্রাহকদের যে পণ্যগুলো বিক্রি করা হয়েছিল সেখান থেকে 5,000 টাকার পণ্য ফেরত এসেছে। এরপর রয়েছে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার 3,000, গ্রাহকদের বার্তা প্রদান করা হয়েছে 3,000 টাকা। ব্যাড ডেট 2,500, অন্যদায়ী দেনা হচ্ছে 2,500 টাকা। রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 2,05,000, দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে 2,05,000 টাকা। এরপর রয়েছে ব্রাঞ্চ এক্সপেন্স, শাখার ব্যয়। আমাদের শাখার ব্যয়ের মধ্যে রেন্ট রয়েছে 3,000, 3,000 টাকার ভাড়া। স্যালারি অ্যান্ড ওয়েজেস, বেতন এবং মজুরি 6,000, 6,000 টাকা। সান্দ্রি এক্সপেন্স, বিবিধ ব্যয় 5,000, 5,000 টাকা। এরপর রয়েছে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাট ইনভয়েস প্রাইস, তারিখ হচ্ছে 31/12/2090, 28,500। যেহেতু তারিখটা হচ্ছে ডিসেম্বর 31, 2019 সাল, সেজন্য এটা হবে আমাদের জন্য এন্ডিং ইনভেন্টরি। তাহলে ব্রাঞ্চ এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 28,500 টাকা। ব্রাঞ্চ অ্যাকাউন্টস রিসিভেবল 31/12/2019, 24,500। শাখার সমাপনী দেনাদার হচ্ছে 24,500 টাকা। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সুমি লিমিটেডের হেড অফিসে যে লেজার অ্যাকাউন্টসগুলো হবে আমাদের ওই লেজার অ্যাকাউন্টসগুলো প্রস্তুত করতে হবে। আমরা আগেই বলেছিলাম এই অঙ্কটিতে আমরা লেজার অ্যাকাউন্টসগুলো জাবেদাবিহীন প্রস্তুত করব, শুধুমাত্র লেজার অ্যাকাউন্টগুলো প্রস্তুত করব, কোনো ধরনের জাবেদা প্রদান করব না। আমাদের যদি জাবেদায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিও পার্ট 3 এবং পার্ট 4 দেখে নিলে আশা করি জাবেদাসমূহ আয়ত্তে চলে আসবে। এরপরে চলে যাচ্ছে আমরা আমাদের রেকর্ডে। সুমি লিমিটেড দিলাম লেজার অ্যাকাউন্টস। আমরা প্রথমে যে লেজার অ্যাকাউন্টটা করতেছি সেটা হচ্ছে ব্রাঞ্চ ইনভেন্টরি বা স্টকও বলা হয় এটাকে অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের জন্য লেজার অ্যাকাউন্ট করতেছি। আমরা ব্রাঞ্চ ইনভেন্টরি লেজার অ্যাকাউন্টটি করার জন্য
সর্বপ্রথম যেটি বসাবো সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চের যে ওপেনিং ইনভেন্টরিটা রয়েছে, আমরা প্রথমে ব্যালেন্স বিডি বলে সেটা বসাবো। আমাদের ব্রাঞ্চের ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 45,000, 45,000 টাকা। আমরা ব্যালেন্স বিডি বলে সর্বপ্রথম 45,000 টাকা তুলে দেব। এরপরে ডেবিট পাশে এসে আমরা বসিয়েছি গুডস সেন্ড টু ব্রাঞ্চ, শাখায় পণ্য পাঠানো হয়েছে। শাখায় পণ্য পাঠালে সেটার জন্য জাবেদা প্রদান করতে হয় ব্রাঞ্চ ইনভেন্টরি বা স্টক অ্যাকাউন্ট ডেবিট এবং গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা যেহেতু ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টটা করতেছি সেজন্য ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে। আবার যখন গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট করব, এই 2,60,000 টাকা গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসাতে হবে। তাহলে আমরা ডেবিট পাশে এসে 2,60,000 টাকা বসালাম। আমরা ডেবিট পাশে ওপেনিং ইনভেন্টরি 45,000 টাকা ছিল সেটা তুলে দিয়েছি এবং গুডস সেন্ড টু ব্রাঞ্চ আছে, সেটা ডেবিট পাশে গুডস সেন্ড টু ব্রাঞ্চ বলে 2,60,000 টাকা বসিয়েছি। এরপরে আমাদের ইনভেন্টরির সাথে সম্পর্কিত রয়েছে সেটা হচ্ছে সেলস। আমাদের ক্যাশ সেলস রয়েছে এবং ক্রেডিট সেলস রয়েছে। ক্যাশ সেলস হচ্ছে 90,000 টাকা, ক্রেডিট সেলস হচ্ছে 1,80,000 টাকা। আমরা যখন সেলস করি তখন ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হয়। আমরা যেহেতু ইনভেন্টরি অ্যাকাউন্টেরই খতিয়ান করতেছি সেজন্য সেলসের টাকাগুলো আমাদের ক্রেডিট পাশে বসাতে হবে। আমরা প্রথমে ক্যাশ বলে লিখেছি ক্যাশ সেলস, পাশে লিখে দিয়েছি ক্যাশ সেলসের টাকা। আমাদের ক্যাশ সেলসের টাকা হচ্ছে 90,000 টাকা, ক্রেডিট সেলসের টাকা হচ্ছে 1,80,000 টাকা। তাই আমরা ক্যাশ বলে পাশে ক্যাশ সেলস লিখে টাকার গড়ে 90,000 টাকা বসিয়েছি। ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল বলে পাশে ক্রেডিট সেলস লিখে 1,80,000 টাকা বসিয়েছি। কারণ সেলস করলে আমাদের ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যায়, সেজন্য ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের খতিয়ানে ক্রেডিট পাশে বসেছে। এরপরে রয়েছে আমাদের রিটার্ন ফ্রম ব্রাঞ্চ। আমরা যখন শাখায় পণ্য পাঠিয়েছিলাম তখন ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ডেবিট পাশে বসেছিল। এখন যখন শাখা থেকে পণ্যটা রিটার্ন আসছে 10,000 টাকা, তখন ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসাতে হবে। লিখে দিলাম গুডস সেন্ড টু ব্রাঞ্চ, পাশে লিখে দিলাম রিটার্ন, টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এরপরে আমাদের ক্যাশ সেন্ড বাই ব্রাঞ্চ, এটার সাথে ইনভেন্টরি অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে রিটার্ন ফ্রম কাস্টমার। রিটার্ন ফ্রম কাস্টমার টাকা হচ্ছে 5,000 টাকা। ক্রেতাদের যে পণ্যগুলো বিক্রি করা হয়েছিল সেখান থেকে পণ্য ফেরত আসছে, ক্রেতাদের বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তখন সেটা আমাদের ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে। কারণ আমরা পণ্যটা বিক্রয় করেছিলাম, ওই বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসবে তখন আমাদের জন্য জাবেদা হবে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট এবং ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেজন্য আমরা ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ডেবিট পাশে বসিয়েছি। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে সেজন্য তার বিপরীতে হিসাব লিখেছি ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরে এসে ব্রাঞ্চ ইনভেন্টরির যে ক্লোজিং ব্যালেন্সটা রয়েছে সেটি হচ্ছে 28,500 টাকা। সেটা আমরা ব্যালেন্স সিডি বলে ক্রেডিট পাশে লিখে দিয়েছি 28,500 টাকা। এরপর আমরা ডেবিট পাশে যোগ করব 45,000 টাকা, 2,60,000 টাকা এবং 5,000 টাকা যোগ করলে আমাদের যোগফল আসে 3,10,000 টাকা। এরপরে ক্রেডিট পাশে চলে আসবো। ক্রেডিট পাশে এসে 90,000 টাকা, 1,80,000 টাকা, গুডস সেন্ড টু ব্রাঞ্চ রিটার্ন 10,000 টাকা এবং ব্যালেন্স সিডি 28,500 টাকা যোগ করলে আমাদের 3,10,000 টাকা হয় না। 3,10,000 টাকা হতে আরও 1,500 টাকা কম থাকে। এই 1,500 টাকার নাম দিলাম আমরা স্টক শর্টেজ। এটা হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স ফিগার। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ডেবিট পাশ যোগ করব। ডেবিট পাশ যোগ করে এখানে 3,10,000 টাকা আসছে। পরবর্তীতে ক্রেডিট পাশগুলো যোগ করতে হবে। আমাদের যোগ করে ব্যালেন্স বসানোর আগ পর্যন্ত ক্রেডিট পাশে টাকা থাকবে 90,000 টাকা, 1,80,000 টাকা, 10,000 টাকা এবং ব্যালেন্স সিডির 28,500 টাকা। এগুলো যোগ করে যদি 3,10,000 টাকা সমান হয়ে যায় তাহলে আমরা 3,10,000 টাকা সরাসরি বসিয়ে দিতে পারবো। যদি কিছু টাকা কম বা কিছু টাকা বেশি থাকে তখন ডেবিট পাশে কম থাকলে সেটাকে আমরা ডেবিট পাশে বসাবো, ক্রেডিট পাশে কম থাকলে সেটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। এই অঙ্কে ক্রেডিট পাশে কম রয়েছে তাই সেটাকে আমরা স্টক শর্টেজ দেখিয়েছি ব্যালেন্স ফিগার বলে। যদি ডেবিট পাশে কম থাকতো তখন সেটি হয়ে যেত স্টক সারপ্লাস। আমরা এই অঙ্কে এই টাকাটাকে স্টক সারপ্লাস বা স্টক শর্টেজ বলে দেখিয়েছি। আগের ভিডিওতে আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে দেখিয়েছিলাম, যে ঘাটতি থাকতো সেটা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে দেখালেও হবে বা নতুন করে স্টক শর্টেজ বা স্টক সারপ্লাস অ্যাকাউন্ট করে দেখালেও হবে। ক্রেডিট পাশে কম থাকলে হবে স্টক শর্টেজ, ডেবিট পাশে কম থাকলে হবে স্টক সারপ্লাস। আমরা দুইটা ভিডিও দেখে যেটা সহজ লাগে যে কোনো একটা নিয়ম অনুসরণ করলে হবে। তাহলে আমাদের 1,500 টাকা কম আছে, এই 1,500 টাকার নাম আমরা স্টক শর্টেজ দিয়েছি। এটা হচ্ছে আমাদের জন্য ব্যালেন্সিং ফিগার। আর যদি ডেবিট পাশে কম থাকতো তাহলে সেটা আমরা ডেবিট পাশে স্টক সারপ্লাস লিখে ব্যালেন্স ফিগার বলে যে টাকাটা কম থাকবে সে টাকাটা বসাতাম। তাহলে এখন আমাদের উভয় পাশে যোগফল 3,10,000 টাকা হয়ে যাবে। এরপরে আমাদের শেষে গিয়ে স্টক শর্টেজের জন্য একটা খতিয়ান করে এই টাকাটা সেখানে ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট বলে ট্রান্সফার করে দিতে হবে।
এরপরে যাচ্ছি আমরা 2 নম্বর খতিয়ানে। আমরা 2 নম্বর খতিয়ানটা করেছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের জন্য। গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান করতে আমরা যে আমাদের গুডস সেন্ট টু ব্রাঞ্চ 2,60,000 টাকা ছিল, সেটার জন্য আমাদের জাবেদা প্রদান করতে হয় ব্রাঞ্চ ইনভেন্টরি বা ব্রাঞ্চ স্টক ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। তাই আমরা যেহেতু গুডস সেন্ট টু ব্রাঞ্চের খতিয়ানই করতেছি, তাই ক্রেডিট পাশে বসাতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের এবং তার বিপরীতে নাম দিতে হবে ব্রাঞ্চ ইনভেন্টরি। টাকা হবে 2,60,000 টাকা। এর পরবর্তীতে এসে আমাদের রিটার্ন ফ্রম ব্রাঞ্চ ছিল 10,000। তাহলে রিটার্ন ফ্রম ব্রাঞ্চ এটা 10,000, যেহেতু শাখা হতে 10,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে, সেটা ক্রেডিট পাশে লিখতে হবে। নাম দিয়েছে ব্রাঞ্চ ইনভেন্টরি, টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এরপরে আমরা যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ 2,60,000 টাকা ছিল, এই 2,60,000 টাকার পণ্যের উপর একটা লোডিং জড়িত রয়েছে। আমরা এখন লোডিংটা বের করব। নিচে এসে নোটের মধ্যে ক্যালকুলেশন অফ লোডিং বলে আমরা লোডিংটা বের করেছি। লোডিংটা বের করার জন্য আমাদের একটা রেশিও বের করতে হয়। এই রেশিওটা হচ্ছে সেলস এবং প্রফিটের। আমরা লিখলাম রেশিও অফ প্রফিট অন সেলস, বিক্রয় এবং মুনাফার অনুপাতটা বের করতেছি। আমাদের যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে সেটার সাথে আরও অতিরিক্ত প্লাস 25% মুনাফা যোগ করে পণ্য পাঠানো হয়। তাহলে আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে 125 টাকা। তাহলে মুনাফা হচ্ছে 25 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। 25কে 125 দিয়ে ভাগ করলে আমাদের রেশিওটা বের হয়ে আসবে 1/5। আমরা এখন গুডস সেন্ট টু ব্রাঞ্চের সাথে যে লোডিংটা জড়িত থাকবে, আমরা এখন সেই লোডিংটা বের করব। তাহলে আমরা লিখলাম লোডিং অন গুডস সেন্ট টু ব্রাঞ্চ। এখানে আমরা ওপেনিংয়ের জন্য বের করেছি, ক্লোজিংয়ের জন্য বের করেছি, গুডস সেন্ট টু ব্রাঞ্চের জন্য বের করেছি, স্টক শর্টেজের জন্য বের করেছি। তাহলে লোডিং অন গুডস সেন্ট টু ব্রাঞ্চ যেটা বের হয়ে আসতেছে, এই 2,60,000 টাকা হচ্ছে আমাদের গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এবং সেটা থেকে 10,000 টাকা বিয়োগ করেছি। যে 10,000 টাকা রিটার্ন ছিল ব্রাঞ্চে, এই 10,000 টাকা বিয়োগ করার পরে তাহলে 2,50,000 টাকা আসবে। এই 2,50,000-এর 5 ভাগের 1 ভাগ হবে 50,000 টাকা। তাহলে আমাদের গুডস সেন্ট টু ব্রাঞ্চের লোডিং হচ্ছে 50,000 টাকা। এরপর আমরা আমাদের খতিয়ানে চলে আসলাম। আমাদের খতিয়ানের ডেবিট পাশে লিখলাম ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লোডিং বলে 50,000 টাকা। এই গুডস সেন্ট টু ব্রাঞ্চের উপর যে লোডিংটা থাকে, সেই লোডিংয়ের জাবেদা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট হয়, সেজন্য আমাদের ডেবিট পাশে বসাতে হয়েছে এবং সেটার নাম দিয়েছি আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এর পরবর্তীতে এসে ব্রাঞ্চ ইনভেন্টরি 2,60,000 টাকা যোগ করে নিচে নামাবো। তাহলে আমাদের ডেবিট পাশে 10,000 টাকা এবং 50,000 টাকা যোগ করলে 60,000 টাকা হয়। 2,60,000 টাকা থেকে 10,000 টাকা 50,000 টাকা বিয়োগ করলে আরও 2 লক্ষ টাকা কম থাকে। আমরা নিচে এসে 2 লক্ষ টাকাটা লিখেছি। এই 2 লক্ষ টাকার নাম দেওয়া হয় পারচেজ অথবা ট্রেডিং। আমরা এই 2 লক্ষ টাকার নাম পারচেজ অ্যাকাউন্ট বলে দেখিয়েছি। তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টটা আমাদের এভাবেই সম্পন্ন করতে হবে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের জন্য প্রথমে ব্রাঞ্চ ইনভেন্টরি বলে গুডস সেন্ট টু ব্রাঞ্চের টাকাটা বসিয়ে দিতে হবে। এরপরে যদি কোনো রিটার্ন থাকে সেটা ডেবিট পাশে বসাতে হবে, এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চের উপর যে লোডিংটা থাকবে সেই লোডিংটা ডেবিট পাশে বসাতে হবে। এরপরে যে ব্যালেন্সটা থাকবে সেটাকে পারচেজ বা ট্রেডিং হিসেবে দেখাতে হবে। আমরা আলাদা আলাদা করে যদি আইটেমগুলো এভাবেই মনে রাখি, তাহলে সহজেই আমরা খতিয়ানটা করতে পারবো। এরপর আমরা চলে আসছি ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টে। আমাদের গত অঙ্কে পেটি ক্যাশ ছিল, তাই আমরা পেটি ক্যাশ অ্যাকাউন্ট করেছিলাম। আজকের অঙ্কে ক্যাশ আছে, সেজন্য আমরা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট করব। ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট করতে গেলে সর্বপ্রথম আমাদের ব্রাঞ্চ ক্যাশের যে ওপেনিং ব্যালেন্সটা আছে 3,500 টাকা, সেটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি বলে 3,500 টাকা দেখাতে হবে। ডেবিট পাশে ব্যালেন্স বিডি বলে 3,500 টাকা দেখানোর পরে আমরা যে ক্যাশ সেলসটা করেছি, ক্যাশ সেলস হওয়ার কারণে আমাদের নগদ টাকা বাড়বে, তখন ক্যাশ ডেবিট হবে। তাই ডেবিট পাশে ব্রাঞ্চ ইনভেন্টরি ক্যাশ সেলস বলে 90,000 টাকা বসিয়েছি। এর পরবর্তীতে এসে আমাদের আরেকটি আইটেম রয়েছে, সেটা হচ্ছে রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাওয়া গেছে 2,05,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যদি টাকা পাওয়া যায়, তখন ক্যাশ ডেবিট হয় এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়। তাই আমরা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল বলে 2,05,000 টাকা বসিয়েছি। এই হচ্ছে আমাদের ডেবিট পাশের আইটেমগুলো। তাহলে ডেবিট পাশের আইটেমের মধ্যে আমরা বসিয়েছি যে ওপেনিং ব্যালেন্সটা ছিল সেটা বসিয়েছি, নগদে বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে সেটা বসিয়েছি, দানাদারের কাছ থেকে যে টাকাটা পেয়েছি সেটা। তাহলে নগদ যদি কোনো প্রাপ্তি থাকে, তখন সেটা আমাদের ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে। এরপর আমরা ক্রেডিট পাশে বসাবো নগদের প্রদানসমূহ। এখন আমরা আমাদের প্রশ্নে দেখব আমাদের নগদের প্রদানসমূহের মধ্যে কী কী আছে। নগদের প্রদানসমূহের মধ্যে সর্বপ্রথম আমরা দেখেছি সেটা হচ্ছে ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ। শাখা কর্তৃক নগদ টাকা হেড অফিসে পাঠানো হয়েছে 2,80,500 টাকা। সেটা আমরা বসালাম ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে, নাম দিয়েছি ব্যাংক বলে, টাকার পরিমাণ হচ্ছে 2,80,500 টাকা। এরপরে আমাদের নগদের যে খরচগুলো থাকবে, সে খরচগুলো আমাদের এখানে বসাতে হবে।
আমাদের এখানে নগদের খরচের মধ্যে রয়েছে ব্রাঞ্চ এক্সপেন্স বলে রেন্ট রয়েছে 3000 টাকা, স্যালারিস অ্যান্ড ওয়েজেস রয়েছে 6000 টাকা, সান্দ্রি এক্সপেন্সেস রয়েছে 5000 টাকা। আমরা ক্রেডিট পাশে এসে ব্রাঞ্চ এক্সপেন্স বলে রেন্ট বলে 3000 টাকা বসিয়েছি, স্যালারিস অ্যান্ড ওয়েজেস বলে 6000 টাকা বসিয়েছি, সান্দ্রি এক্সপেন্স বলে 5000 টাকা বসিয়েছি। এখন আমরা ডেবিট পাসগুলো যোগ করে ব্যালেন্স বের করে ফেলবো। ডেবিট পাস 3500, 90000, 2,05,000 টাকা যোগ করলে 2,98,500 টাকা আসে। এবার ক্রেডিট পাশে এসে 2,80,500, 3,000, 6,000 এবং 1,000 বাদ গেলে আরও 4,000 টাকা কম থাকে। এই 4,000 টাকা আমরা ব্যালেন্স সিডি বলে দেখিয়েছি। টোটাল যোগফল হয়ে গেল 2,98,500। তাহলে আমাদের ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট পাশে প্রথমে ব্যালেন্সটা বসাতে হবে। ডেবিট পাশে ব্যালেন্সটা বসানোর পরে আমাদের নগদ প্রাপ্তিগুলো ডেবিটে বসাতে হবে এবং নগদ যে প্রদানগুলো থাকবে সেগুলো ক্রেডিটে বসিয়ে আমাদের ব্যালেন্স সিডিটা বের করে নিতে হবে। এর পরবর্তীতে আসে আমরা যে কোতিয়ানটা করেছি সেটা হচ্ছে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের জন্য। আমাদের শাখার যে ব্যয়গুলো থাকবে সবগুলো ব্যয় আমাদের ডেবিট পাশে বসাতে হবে এবং ডেবিট পাস যোগ করে ক্রেডিট পাশে গিয়ে এই টাকাটা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট করার জন্য আমাদের যেই নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্রাঞ্চের যে এক্সপেন্সগুলো থাকবে সবগুলো এক্সপেন্স আমরা ডেবিট পাশে বসাবো। ব্রাঞ্চের টোটাল এক্সপেন্সগুলো যদি আমরা দেখি, আমাদের ব্রাঞ্চের এক্সপেন্সের মধ্যে পাচ্ছি প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার 3,000 টাকা রয়েছে, ব্যাড ডেপ্ট 2,500 টাকা রয়েছে। এরপরে ব্রাঞ্চ এক্সপেন্স বলে রেন্ট রয়েছে, স্যালারিস অ্যান্ড ওয়েজেস রয়েছে, সান্দ্রি এক্সপেন্স রয়েছে। তাহলে সবগুলো খরচই আমাদের দেখাতে হবে। আমরা ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের সর্বপ্রথম যে ডিসকাউন্টটা রয়েছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল বলে ডিসকাউন্ট বলে 3,000 টাকা দেখিয়েছি। এরপরে দেখিয়েছি আমাদের ব্যাড ডেপ্টের টাকাটা। আমাদের ব্যাড ডেপ্টের টাকা হচ্ছে 2,500 টাকা। আমরা লিখলাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাড ডেপ্ট বলে 2,500 টাকা। এরপর আমাদের ব্রাঞ্চ এক্সপেন্সে ক্যাশে যে খরচগুলো রয়েছে রেন্ট, স্যালারিস অ্যান্ড ওয়েজেস, সান্দ্রি এক্সপেন্সেস এই করে লিখেছি। রেন্ট হচ্ছে 3,000 টাকা, স্যালারিস অ্যান্ড ওয়েজেস হচ্ছে 6,000 টাকা, সান্দ্রি এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা। আমরা ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে শুধুমাত্র নগদ খরচগুলো দেখিয়েছি, আবার ব্রাঞ্চ এক্সপেন্সের ডেবিট পাশে নগদ খরচ, অনগদ খরচ সবগুলো দেখাতে হবে। আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবলে যে ডিসকাউন্টটা আছে সেটা অনগদ খরচ, ব্যাড ডেপ্টটাও অনগদ খরচ, কিন্তু ব্রাঞ্চের ক্যাশ এক্সপেন্সের রেন্ট, স্যালারিস এবং ওয়েজেস সেগুলো হচ্ছে নগদ খরচ। অর্থাৎ ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের খতিয়ান করতে গেলে এই ব্রাঞ্চটির যে নগদ অনগদ খরচ থাকবে সবগুলোই দেখাতে হবে। তো আমাদের ডেবিট পাশে যদি 3,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা যোগ করলে 19,500 টাকা আসবে। এই 19,500 টাকা আমাদের ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাই সেটাকে আমরা ক্রেডিট পাশে লিখে দিয়েছি ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পাশে লিখে দিয়েছি ট্রান্সফার 19,500। আমাদের ডেবিট পাশে 19,500 টাকা যোগফল নামিয়ে দিলাম, ক্রেডিট পাশে 19,500 টাকা যোগফল নামিয়ে দিলাম। এরপর আমরা যে কোতিয়ানটা করেছি সেটা হচ্ছে ইনভেন্টরি স্টক রিজার্ভ অ্যাকাউন্টের জন্য। এই কোতিয়ানটা একেবারে সোজা। আমাদের ওপেনিং স্টক বা একটা ওপেনিং ইনভেন্টরি রয়েছে আর একটা ক্লোজিং স্টক রয়েছে। তাহলে ওপেনিং স্টকের উপর একটা লোডিং আছে, ক্লোজিং স্টকের উপর একটা লোডিং আছে। ওপেনিং স্টকের উপর যে লোডিংটা থাকবে সেটা ডেবিট পাশে বসাবো, ক্লোজিং স্টকের উপর যে লোডিংটা থাকবে সেটা ক্রেডিট পাশে বসাবো। তাহলে স্টক রিজার্ভ অ্যাকাউন্টের কাজ হচ্ছে জাস্ট অতটুকুই। ওপেনিং স্টকের যে লোডিংটা আসছে সেটা আমরা নিচে বের করেছি লোডিং অন ওপেনিং ইনভেন্টরি বলে। আমাদের ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 45,000 টাকা, সেটার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 9,000 টাকা। তাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট পাশে ওপেনিংয়ের 9,000 টাকা বসিয়েছি। এরপর হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা হচ্ছে 28,500 টাকা। নিচে এসে এই 28,500 টাকার উপর লোডিংটা আমরা বের করেছি, নাম দিয়েছি লোডিং অন ক্লোজিং স্টক। 28,500 5 ভাগের 1 ভাগ হচ্ছে 5,700 টাকা। তাহলে আমাদের ওপেনিং লোডিংটা ডেবিট স্টক রিজার্ভ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হয়, ক্লোজিং লোডিংটা স্টক রিজার্ভ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসাতে হয়। তাহলে আমরা ক্রেডিট পাশে ক্লোজিং লোডিং 5,700 টাকা বসিয়েছি। এর ফলে দেখা যায় আমাদের ক্রেডিট পাশে টাকা কম থাকে, তাই ডেবিট পাশ যোগ করে 9,000 টাকা নিচে নামালাম। ক্রেডিট পাশে 3,300 টাকা কম আছে, এই 3,300 টাকার নাম দিলাম ব্যালেন্স সিডি। তাহলে আমাদের ইনভেন্টরি রিজার্ভ অ্যাকাউন্টটা এভাবে সম্পন্ন করব। এরপরে চলে যাবো আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। এই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে আমাদের যে যে আইটেমগুলো দেখাতে হবে সেটা হচ্ছে ওপেনিং স্টকের লোডিংটা দেখাতে হবে, ক্লোজিং স্টকের লোডিংটাও এখানে দেখাতে হবে, গুডস সেন্ট টু ব্রাঞ্চের সাথে যে লোডিং জড়িত আছে সেটা এখানে দেখাতে হবে। এর বাইরে যদি আরও কোনো, যেমন এখানে একটা শর্ট টেস্ট রয়েছে, এই শর্ট টেস্টের লোডিংটা এখানে দেখাতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম ক্রেডিট পাশে এসে ওপেনিংয়ের লোডিংটা দেখিয়েছি এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চের লোডিংটা দেখিয়েছি। আমাদের ওপেনিংয়ের লোডিংটা হচ্ছে 9,000 টাকা এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চের লোডিংটা হচ্ছে 50,000 টাকা, যেটা আমাদের নোটের মধ্যে বের করেছি। আমাদের লোডিং অন ওপেনিং ইনভেন্টরি 9,000 টাকা, লোডিং অন গুডস সেন্ট টু ব্রাঞ্চ হচ্ছে 50,000 টাকা। তাহলে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আমাদের ক্রেডিট পাশে দেখাতে হবে ওপেনিংয়ের লোডিংটা, গুডস সেন্ট টু ব্রাঞ্চের লোডিংটা। ওপেনিংয়ের লোডিংটা আমরা নাম দিয়েছি স্টক রিজার্ভ ওপেনিং বলে, ক্রেডিট পাশে 9,000 টাকা, গুডস সেন্ট টু ব্রাঞ্চ লোডিং বলে ক্রেডিট পাশে লিখে দিয়েছি 50,000 টাকা। আমাদের যখন ওপেনিং লোডিংয়ের জন্য জাবাদা প্রদান করতে হয় তখন আমাদের জাবাদাটা হচ্ছে
স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এই ওপেনিং লোডিংয়ের টাকাটা আমরা ডেবিট পাশে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে বসেছি ইনভেন্টরি স্টক রিজার্ভ অ্যাকাউন্টে। এখন যেহেতু ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করব, তখন আবার ক্রেডিট পাশে স্টক রিজার্ভ বলে দেখাতে হবে, কারণ জাবেদার মধ্যে দেখাতে হয় ইনভেন্টরি বা স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ওপেনিংয়ের টাকাটা ক্রেডিট পাশে বসবে, একইভাবে ক্লোজিংয়ের টাকাটা ডেবিট পাশে বসাতে হবে। এরপরে গুডস অ্যান্ড টু ব্রাঞ্চের 50,000 টাকা বসিয়েছি লোডিংটা। এরপর আমরা ডেবিট পাশে চলে আসলাম। ডেবিট পাশে এসে আমাদের একটা 1,500 টাকার পণ্য শর্ট টেস্ট ছিল, যেটা ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট যেখানে করেছি। শর্ট টেস্ট বলে ব্যালেন্স ফিগার 1,500 টাকা ছিল। এই 1,500 টাকার উপর আমরা লোডিংটা বের করেছি। এই লোডিংটা বের হয়েছে 300 টাকা। তাই আমরা ডেবিট পাশে ব্রাঞ্চ স্টক শর্ট টেস্ট বলে লোডিংয়ের টাকা 300 টাকা বসিয়েছি। এরপরে ক্লোজিং স্টকের যে লোডিংটা ছিল সেই লোডিংটা বসিয়েছি। স্টক রিজার্ভ ক্লোজিং বলে ডেবিট পাশে 5,700 টাকা। এরপরে ক্রেডিট পাস যোগ করে নিচ্ছি, আমি হচ্ছে 59,000 টাকা আসছে। এই 59,000 টাকা থেকে 300 টাকা এবং 5,700 টাকা বাদ গেলে 53,000 টাকা আসছে। এই 53,000 টাকাটাও আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাই এটার নাম দিয়েছি গ্রস প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা বসিয়েছি স্টক শর্টেজের লোডিংটা, ক্লোজিং ইনভেন্টরির লোডিংটা, ডেবিট পাশে বসিয়েছি ওপেনিং স্টকের লোডিংটা এবং গুডস অ্যান্ড টু ব্রাঞ্চের লোডিংটা। এই আইটেমগুলো বসার পরে আমাদের ডেবিট পাশে ব্যালেন্স আসলো। এই ব্যালেন্সটাকে আমরা গ্রস প্রফিট হিসেবে ধরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর পরবর্তীতে আমরা খতিয়ান করেছি ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের। ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা প্রথমে বসিয়েছি ব্রাঞ্চ স্টক শর্টেজ। আমাদের টোটাল ব্রাঞ্চ স্টক শর্টেজ ছিল 1,500 টাকা। এই 1,500 টাকা থেকে 300 টাকা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের লোডিং হিসেবে বসে গেছে। তাহলে আর অবশিষ্ট থাকে 1,200 টাকা। এই 1,200 টাকা আমরা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে বসালাম, নাম দিয়েছি ব্রাঞ্চ স্টক শর্টেজ। এরপরে এসে আমরা যে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টটা করেছিলাম, সে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের একটা ক্রেডিট পাশের ব্যালেন্স ছিল, যে ব্যালেন্সটা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হতো। ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের যদি ক্রেডিট পাশে ব্যালেন্স থাকে, তখন সেটা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে। তাই আমরা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে ব্রাঞ্চ এক্সপেন্স বলে 19,500 টাকা বসিয়েছি। এরপরে এসে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের একটা ব্যালেন্স আছে, সেটা হচ্ছে 53,000 টাকা। এই ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, সেটাকে ট্রান্সফার করলে ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ট্রান্সফার করতে হবে। আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে ক্রেডিট পাশে 53,000 টাকা ট্রান্সফার করেছি। এখন যোগ করব, ক্রেডিট পাস বড় হবে তাই ক্রেডিট পাস 53,000 টাকা যোগ করে নিচে নামালাম। এরপরে সেটা থেকে ডেবিট পাসের 1,200 টাকা এবং 19,500 টাকা বিয়োগ করলে আরও 32,300 টাকা কম থাকবে। এই 32,300 টাকা ব্যালেন্সের নাম হবে নেট প্রফিট। এই নেট প্রফিটের টাকাটাকে আমাদের জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাই আমরা লিখে দিলাম নেট প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যদি ক্রেডিট পাশে কম থাকতো, তখন সেটার নাম হতো নেট লস, সেটাকেও জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হতো। এরপরে আমরা সর্বশেষ যে খতিয়ানটা করেছি সেটা হচ্ছে ব্রাঞ্চ ইনভেন্টরি শর্টেজের জন্য। আমাদের একদম প্রথম খতিয়ান ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টে যে 1,500 টাকা শর্ট টেস্ট বের হয়েছিল, এই শর্ট টেস্টের জন্য আমরা শেষ খতিয়ানটা করেছি। এই 1,500 টাকা শর্ট টেস্টের মধ্যে আমরা 300 টাকা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে দেখিয়েছি, 1,200 টাকা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখিয়েছি। তাহলে আমাদের ডেবিট পাশে ব্রাঞ্চ ইনভেন্টরি স্টক অ্যাকাউন্ট বলে 1,500 টাকা, যেটা একদম প্রথম খতিয়ান ব্রাঞ্চ স্টক ইনভেন্টরি অ্যাকাউন্টে কম ছিল সেটা। এরপরে এই 1,500 টাকার মধ্যে 300 টাকা আমরা দেখিয়েছি ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। তাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে 300 টাকা এবং বাকি 1,200 টাকা দেখিয়েছি ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাই ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 1,200 টাকা। তাহলে উভয় থেকে যোগ করলে 1,500 টাকা 1,500 টাকা চলে আসে, এখানে কোনো ধরনের ডেবিট বা ক্রেডিট থাকে না। তাহলে এই ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের যে ঘাটতিটা থাকবে, এই ঘাটতিটা আমরা শর্ট টেস্ট বা সারপ্লাস হিসেবে দেখালেও দেখাতে পারি, বা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে দেখালেও দেখাতে পারি। দুইটা নিয়মে করলেই আমাদের অঙ্ক শুদ্ধ থাকবে। আমাদের এর আগের ভিডিওটাতে আমরা এই শর্ট টেস্টের টাকাটাকে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে দেখিয়েছি, এই ভিডিওতে সেটাকে আমরা ব্রাঞ্চ স্টক শর্ট টেস্ট বলে দেখিয়েছি। দুভাবেই করা যাবে।